একটা সময় ছিল যখন আপনার একটা হাই লেভেলের ডিগ্রি থাকলে আপনি একটা ভালো চাকরি পাবেন, দ্যাট ওয়াজ অলমোস্ট শিওর। বাট রিসেন্টলি এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনার একটা ফ্যান্সি ডিগ্রি থাকলে হবে না। ইউ নিড টু হ্যাভ এ সেলেবল স্কিলস, যেটা আপনি সেল করতে পারবেন সেরকম কোনো ভালো রিয়েল ওয়ার্ল্ড স্কিল থাকতে হবে। বাট বাংলাদেশের বেশিরভাগ মানুষ একটা স্কিল শিখতে গিয়ে তাদের জীবনে প্রায় অর্ধেক সময় হারিয়ে ফেলে। দ্য ফ্যাক্ট ইজ দেয়ার আর সাম রুলস এন্ড ট্যাকটিক্স যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো স্কিল শিখতে পারেন মাচ ফাস্টার than ever before. So আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 7টি সায়েন্টিফিক্যালি প্রুভেন ট্যাকটিক্স এন্ড মেথডস যেগুলোর মাধ্যমে আপনি শিখতে পারবেন এনি স্কিল উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। By the way, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, হাই, মাই নেম ইজ লুৎফর শুভ। I am a finance student creating videos on personal finance and productivity. Let's get started. The number one is 80-20 rule, অথবা এটাকে বলা হয় the Pareto principle. আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে এরকম যে আপনি যদি আমাকে 6 ঘন্টা সময় দেন কোনো একটা গাছ কাটার জন্য, আমি 4 ঘন্টা ধরে কোড়াল দাঁড় দিব। কারণ গাছ কাটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার কোড়ালটা কতটুকু ধারালো সেটার উপর। ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা স্কিল শিখতে চাচ্ছেন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল বিষয় কোনগুলো। কারণ 80-20 প্রিন্সিপাল অনুযায়ী আপনার রেজাল্টের 80% আসে বেসিক্যালি আপনার 20% কাজ থেকে। অর্থাৎ আপনি যখন একটা স্কিল শিখছেন সেটা 20% ফান্ডামেন্টাল বিষয় কোনগুলো, ইউ নিড টু ফিগার দ্যাট আউট। ফর এক্সাম্পল, আপনি যদি ভিডিও এডিটিং স্কিলটা শিখতে চান, এখানে 20% কাজ হচ্ছে ট্রিমিং কিভাবে করে, টেক্সট এন্ড টাইটেল কিভাবে দেয়, ভিডিও কিভাবে ইনসার্ট করে, কালার কারেকশন কিভাবে করে, ভিডিও ক্লিনিং এন্ড মিক্সিং কিভাবে করে, কি ফ্রেম অ্যানিমেশন কিভাবে করে, এগুলো শিখলেই কিন্তু ইউ আর 80% রেডি ফর দ্যাট স্কিল। অথবা আপনি ভিডিও এডিটিং স্কিল শিখে যা রেজাল্ট পাবেন তার 80% এর জন্য আপনি পুরোপুরি রেডি। এবং এরপর আপনি যদি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকেন, দ্যাট ক্যান মেক ইউ মাস্টার ইন দ্যাট স্কিল। এন্ড নাম্বার 2, deliberate practice. Practice more is actually a fancy advice when you are trying to learn a skill. আপনি যদি কোনো স্কিল ভালোভাবে শিখতে চান, শুধুমাত্র মোর প্র্যাকটিস না, আপনাকে করতে হবে ডেলিবারেট প্র্যাকটিস। বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য ধরেন আপনি গিটার বাজানো শিখবেন। সো আপনি ইউটিউবে একটা গানের গিটার কিভাবে বাজাতে হয়, সুর কিভাবে তুলতে হয় সেটা শিখলেন, এবং আপনি মাসের পর মাস ওই গানটা প্র্যাকটিস করতে গেলেন। কিন্তু আপনি ওই স্কিলটা ভালোভাবে শিখতেই পারেননি, কারণ আপনি প্র্যাকটিস করছেন কিন্তু নিজেকে ইমপ্রুভ করেননি। সো যখন আপনি প্র্যাকটিস করছেন, বারবার প্র্যাকটিস করছেন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আপনার উইক পয়েন্ট কোনগুলা, এবং আপনার ওই উইক পয়েন্টগুলোর উপর যখন আপনি বেশি ফোকাস করবেন, ইউ উইল বি মাস্টার ইন দ্যাট স্কিল ফাস্টার। উইক পয়েন্টগুলো ফিগার আউট করার জন্য আপনি নিজেকে রেকর্ড করতে পারেন, বা কোনো টেকনিক্যাল স্কিল হলে আপনি আরেকজনকে দিয়ে সেটা রিভিউ করে নিতে পারেন, এবং ওই ফিডব্যাকের উপর বেস করে আপনার প্র্যাকটিসকে যদি আপনি আরো মোর গোল ওরিয়েন্টেড এবং ফোকাসড করতে পারেন, আপনার স্কিল শেখা হয়ে যাবে সবচেয়ে সহজ এবং ফাস্টার। এন্ড নাম্বার 3, অ্যাক্টিভ রিকলিং। আপনি যা শিখলেন সেটা মনে রাখার জন্য দেয়ার আর 2 ওয়েজ। একটা হচ্ছে প্যাসিভ লার্নিং। আমরা যখনই কোনো কিছু শিখি, পড়ি বা দেখি, আমরা কিন্তু তখন আমাদের ব্রেইনের মধ্যে ইনফরমেশনগুলো রিসিভ করি, কিন্তু কোনো কিছু শেখার পর 1 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু 90%ই ওখান থেকে ভুলে যাই। দ্যাটস অ্যাকচুয়ালি আ ন্যাচারাল থিং। এটা আমাদের কোনো ভুল না, এটা ন্যাচারালি আমরা ভুলে যেতে পারি, এবং সেই কারণে আমাদের একটা জিনিস কিন্তু বারবার পড়তে হয় এবং রিভিউ করতে হয়। কিন্তু এর চেয়ে একটা ভালো টেকনিক হচ্ছে অ্যাক্টিভ রিকলিং। অর্থাৎ আমরা যা কিছু শিখলাম সেটা নিজেদের মধ্যে কোয়েশ্চন করে নিজেদের থেকে বের করার চেষ্টা করলাম। এতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো মনে থাকবে এবং বেশি দিন পর্যন্ত মনে থাকবে। এই বিষয়টাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং। কোডিং বা প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে অ্যাক্টিভ রিকলিং অনেক বেশি কাজে দেয়, কারণ এখানে অনেকগুলো কনসেপচুয়াল ফ্যাক্ট আছে যেগুলো আমাদের মনে রাখতে হয়, এবং মনে রাখার জন্য আমরা অনেক সময় বারবার ভিডিও দেখতে থাকি। কিন্তু একবার ভিডিও দেখার পর, একবার বোঝার পর, যখন আমরা নিজেরা সেটা আমাদের ব্রেন থেকে বের করার চেষ্টা করি, নিজেরা একবার প্র্যাকটিস করার চেষ্টা করি, নিজে নিজে করার চেষ্টা করি, তখন কিন্তু এটা আরো বেশি দিন মনে থাকবে এবং সহজে মনে থাকবে। নাম্বার 4, the feedback loop. This is really so much effective when trying to learn some creative skills like designing or video editing. অথবা ধরুন আপনি পাবলিক স্পিকিং শিখবেন। যখন আমরা নতুন কোনো একটা স্কিল শিখতে যাই, আমরা কিন্তু প্রথমে অনেকগুলো মিস্টেক করব, এবং এই মিস্টেকগুলো ঠিক করার জন্য we need to receive feedback. পাবলিক স্পিকিং শেখার ক্ষেত্রে ইউ নিড টু রিসিভ ফিডব্যাক টু ইমপ্রুভ ইউরসেলফ, ইমপ্রুভ ইউর পাবলিক স্পিকিং। অথবা ধরেন আপনি ভিডিও এডিটিং স্কিল শিখবেন, ফার্স্ট একটা প্রজেক্ট তৈরি করেন এবং কাউকে দিয়ে সেই প্রজেক্টটা রিভিউ করিয়ে নেন। এতে কিন্তু আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন এবং ভুলগুলো ঠিক করে আবার ওই প্রজেক্টটা প্র্যাকটিস করেন। এভাবে করতে থাকলে আপনি কিন্তু খুব দ্রুত নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান বি দ্য মাস্টার অফ ভিডিও এডিটিং। পাবলিক বা ইংলিশ স্পিকিং শেখার ক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে রেকর্ড করতে পারেন এবং নিজেকে রিভিউ দিতে পারেন, কারণ আপনি যখন বলছেন তখন হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু যখন আপনি ভিডিওতে আপনার নিজেকে দেখবেন, আপনার কথা বলার স্টাইল, আপনার কথা বলার প্রনাউন্সিয়েশন আপনি যখন বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন কি ভুল করছেন। সো ট্রাই ইট আউট।
Believe me, this is so effective. And number 5, repeat iteration. একটা কথা আছে এরকম, if you can fail faster, you can learn faster. পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যে কখনো ফেল করেনি বা ভুল করেনি। ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা স্কিল শিখতে যাই, we usually make a lot of mistakes. আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আপনি একটা মিস্টেক করছেন এবং মিস্টেকটা ইমপ্রুভ করার ট্রাই করছেন, ঠিক তত তাড়াতাড়ি আপনি কোনো একটা স্কিল শিখে ফেলতে পারবেন। রিপিট ইটারেশন মানে হচ্ছে আপনি যে স্কিলটা শিখছেন সেটা খুব তাড়াতাড়ি রিপিট করেন, ইটারেট করেন, ভুল করেন, ভুলের সমাধান বের করেন, আবার চেষ্টা করেন। এটাও কিন্তু ফিডব্যাক লুপের মতো বারবার করতে থাকা। বাট মনে করেন আপনি কোনো একটা স্কিল শিখতে চাচ্ছেন, ধরেন আপনি একটা ভিডিও প্রজেক্ট তৈরি করলেন এবং এটার ফিডব্যাক নিলেন এবং 3 মাস পর আবার আরেকটা প্রজেক্ট তৈরি করলেন ওই জিনিসটা ইমপ্রুভ করে। তাহলে কিন্তু হবে না, কারণ আপনি 3 মাসের মধ্যে অনেক কিছুই অলরেডি ভুলে যাবেন। সো আপনি যা করছেন তাড়াতাড়ি এটাকে রিপিট করতে থাকেন। যত তাড়াতাড়ি রিপিট করবেন, ইউ ক্যান লার্ন দিস স্কিলস ফাস্টার। And the number 6, teach back method. অথবা এটাকে বলা হয় the Feynman method. This is really wonderful techniques if you are learning mostly a conceptual skill like programming অথবা ধরেন public speaking. এগুলোতে কিন্তু অনেক কমপ্লেক্স কনসেপ্ট আছে যেগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। কোনো বিষয় ভালোভাবে বোঝার জন্য as Feynman technique says, আপনাকে ওই বিষয়টা ভালোভাবে আগে কাউকে বুঝাতে পারতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু কাউকে ভালোভাবে বুঝাতে পারেন, পড়াতে পারেন, তার মানে হচ্ছে আপনি ওই বিষয়টা আসলে ভালোভাবে বুঝছেন। সো আপনি যখনই কোনো একটা কনসেপ্ট ভালোভাবে নিজের মধ্যে শিখতে চাচ্ছেন, try to teach that someone else. অর্থাৎ আপনি কাউকে সেটা বোঝানোর চেষ্টা করেন। এতে কি হবে, আপনি আসলে ফিটফল থাকলে সেটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। ধরেন আপনি প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন, এখানে একটা কমপ্লেক্স কনসেপ্ট, ফর এক্সাম্পল রিকার্সিভ ফাংশনটা আপনি বুঝতে চাচ্ছেন, তখন আপনি এটা ভালোভাবে একটু পড়লেন, ভিডিও দেখলেন, বই একটু পড়লেন, তারপর এমন কারো কাছে যান, ধরেন আপনার ফ্রেন্ড যে প্রোগ্রামিং শিখছে, তাকে রিকার্সিভ ফাংশনটা কি সেটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেন। এতে কিন্তু আপনি আসলে ধরতে পারবেন আপনি যদি এখানে কোনো মিস্টেক করেন, সেটা আপনার ফ্রেন্ড হয়তো আপনাকে বললো যে আপনি হয়তো এটা ভুল করছেন, অথবা ও না বললে কিন্তু আপনি অনেকটা বুঝতে পারবেন যে আপনি কি ভুল বলছেন। কারণ আপনি যখন কাউকে কোনো কিছু শিখাতে যান, আপনার লজিকটা কিন্তু আপনার নিজের মাথা থেকে ম্যাচ করতে হয়। সো আপনি যদি কোনো কিছু ভুল বুঝেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আসলে কি মিস্টেক করছেন। অ্যান্ড দ্য নাম্বার 7 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যান্ড মাই ফেভারিট ওয়ান ইজ এনভায়রনমেন্ট ডিজাইন। আপনি যাই শিখেন না কেন, ইউ শুড লিভ অ্যারাউন্ড ইট। এনভায়রনমেন্ট বলতে এখানে শুধুমাত্র আপনার বাসা বা রুমকে বোঝাচ্ছে না, বরং আপনার বাসা, আপনার রুম, আপনার ডেস্ক, আপনার ফোন, আপনার কম্পিউটার, আপনার কর্মক্ষেত্র, সবকিছুর মাধ্যমে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইউ আর লার্নিং এ স্কিল এবং সেটা আপনাকে রিমাইন্ড করতে হবে by your environment. For example, if you're learning graphics designing, আপনার এই ফিল্ডে যে মানুষগুলোর কাজ সবচেয়ে বেশি ভালো লাগে, তাদের ছবি বা তাদের কাজের ছবি আপনার আশেপাশে রাখতে পারেন, যাতে আপনি দেখলে সেটাকে মোটিভেটেড ফিল করেন। অথবা আপনার ডেস্ক বা রুমকে এমনভাবে সাজিয়ে রাখেন বা ওয়ার্ক স্টেশনকে আপনার এমনভাবে সাজিয়ে রাখেন যাতে আপনার প্রয়োজন মনে হলে আপনি কাজের মধ্যে ইনভলভ হয়ে যেতে পারেন। আমাদের যখন কোনো একটা কাজ শুরু করতে অনেক বেশি এনার্জি লস হয় বা অনেক কিছু গোছাতে হয় ফার্স্টে, এটা কিন্তু আমরা কাজটা অনেক সময় প্রোক্রাস্টিনেট করি, আমরা পরের জন্য ফেলে রাখি, কারণ আমার এটা শুরু করতে অনেক এনার্জি লস হয়ে যাচ্ছে। সো মেক ইট ইজি, যাতে আপনি প্রয়োজন হলে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারেন। এবং আপনি যে স্কিলটা শিখছেন ওই ফিল্ডের বিভিন্ন অনলাইন কমিউনিটি বা অফলাইন কমিউনিটি থাকতে পারে, তাদের সাথে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন এবং প্রতিদিন কারো না কারোর সাথে আপনার ওই স্কিলটার ব্যাপারে কথা বলেন, আপনার কমিউনিটি ইনপুট দেন, কমিউনিটি থেকে ফিডব্যাক নেন। দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল এবং এটা আপনাকে অলওয়েজ মোটিভেট রাখবে টু বি কনসিস্টেন্ট অন দ্যাট স্কিল। সো এই 7টি সাইন্টিফিক্যালি প্রুভেন ট্যাকটিক্স আপনি আপনার স্কিল শেখার মধ্যে যদি কাজে লাগাতে পারেন, আই এম প্রিটি শিওর আপনি খুব কম সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্কিলটি শিখে ফেলতে পারবেন। আর বাই দ্য ওয়ে, আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা আপনার যদি মনে হয় এই ভিডিওটির ইনফরমেশনগুলো কোনোভাবে আপনার লাইফে ভ্যালুয়েট করছে, প্লিজ গিভ এ থামস আপ এন্ড সাবস্ক্রাইব। আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।